রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। সরকারকে সতর্ক হওয়ার তাগিদ। পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরামর্শ। যশোরে ১৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর আঘাত, লণ্ডভণ্ড গাছপালা, ফসল, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ফরিদপুরে শিলাবৃষ্টি, বজ্রপাতে 2 শিশুসহ 7 জেলায় 14 জনের মৃত্যু। এবং মধ্যরাতে শুরু হচ্ছে হজযাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। হজ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। যাত্রা সহজ হওয়ার প্রত্যাশা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় নির্বিচারে গুলিতে 6 জনকে হত্যার পর গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। লোমহর্ষক ঘটনায় মামলা তদন্তের শেষ পর্যায়ে এসে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে এসেছে তদন্ত সংস্থার। এতে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। 25 মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই হাতে আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। প্রসিকিউশন জানায় 2 জন হত্যাকারীকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন। আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে 25 মে। তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া। এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এদিন জুলাই আগস্টের যাত্রাবাড়ি, রামপুরার গণহত্যা সহ আরও 3টি মামলার শুনানি হয়। হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরও 3 মাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধরা আনিসুল হককে কিল ঘুষি দিয়ে ধাওয়া করে। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়। 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছরের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, তদন্ত শেষে ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যদের সংখ্যা প্রকাশ করা হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের পর 1500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তবে অনেকে অসৎ উদ্দেশ্যে মামলা করে উল্লেখ করে আইজিপি বলেন, নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন। হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাভবাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন,
এই অ্যাপ ব্যবহারে হজ যাত্রা সহজ হবে। আগামী বছর থেকে হজ অ্যাপ ব্যবহারে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ বোধ করে, এই নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করা এবং এটা থেকে ভবিষ্যতে যে ভার্সনটা হবে, দ্বিতীয় সংস্করণের কথা যেটা বলছি, সেটার কাজ এখন থেকে শুরু হলো। এই প্রতি মুহূর্তে নতুন অভিজ্ঞতা হবে, সেটা নোট করে রাখা, যাতে করে নেক্সট ভার্সন যখন আমরা ফিরে আসবে তখন আমরা নেক্সট ভার্সনের জন্য প্রস্তুতি নিতে থাকবো, যাতে করে এটা বহুল পরিমাণে উন্নততর ভার্সন চলে আসে। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ভারত, চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের। করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিনের রিপোর্ট। রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা। কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে, যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে, সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই। এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কিনা, যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কিনা, সেটা যদি আমি না থাকি, আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাব তারপরে যে না থাকে, তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে, কি যাচ্ছে, কে যাচ্ছে, সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে। সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে উপরে যেতে পারবে, যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে, কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে। তো প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। সেখানে আমি হিউম্যানিটেরিয়ান করিডোর কে চালাবে, কে সাহায্য দিতে যাচ্ছে, যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি। তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে, যেটা আবার ওপাশে দেয়া যাচ্ছে, জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? আমাদের স্বার্থ তো হলো রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। চীনকে খুশি করাও নয়, ভারতকে খুশি করাও নয়, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা নয়। এদের সাথে আলাদা আলাদা করে আমাদের সম্পর্কগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না, আমরা তাতমাদর সাথে কনফ্লিক্ট চাচ্ছি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার, যে না আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। সাতক্ষীরা শ্যামনগরে নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে রিং বাঁধ নির্মাণের উদ্যোগ। স্থানীয়দের সহায়তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। টেকসই বাঁধ নির্মাণের দাবি। যশোরে 180 কিলোমিটার বেগে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে লণ্ডভণ্ড হয়েছে গাছপালা, ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। কুমিল্লায় 5 জন সহ সারা দেশে বজ্রপাতে মারা গেছেন 15 জন। বজ্রসহ বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উত্তাল প্রকৃতি। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গাছপালা ও ফসলি জমি। অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সোমবার দুপুর পর্যন্ত রৌদ্রোজ্জ্বল ছিল যশোরের আকাশ। হঠাৎ কালো মেঘ ছেয়ে যায়। এরপরই আধা ঘন্টা চলে তুমুল বৃষ্টিপাত, সঙ্গে শিলাবৃষ্টি। কালবৈশাখী ঝড়ের এ তাণ্ডব চলাকালে বাতাসের গতি ছিল 180 কিলোমিটার। ধান খেতে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক। সেই পরিমাণ ক্ষতি হয়ে গেল, শিল বৃষ্টি হইলো,
এদিকে শিলাবৃষ্টি হয়েছে ফরিদপুরেও। বোয়ালমারী ও সদর উপজেলায় দুপুরে শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাময়িক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান 2 কৃষক। 4 জনের এমন হৃদয় বিদারক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এছাড়া কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠাইমইনে বজ্রপাতে নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে মোট 3 জন বজ্রপাতে মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। মধ্যরাতে শুরু হচ্ছে হজযাত্রা। প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। হজযাত্রার উদ্বোধনে আশকোনা হজ ক্যাম্পে কথা বলছেন ধর্ম উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। একটা মহান ইবাদতের জন্য সৌদি আরব রওনা হতে চলেছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এবং হজে যদি আপনারা যারা হজে যাব, তারা যদি লম ইয়াফসুক ওয়া লম ইয়ারফুস রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমরা যদি অশ্লীল কাজ পাপাচার থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা হজ থেকে ফিরব সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো হয়ে। এরকম একটা মহান ইবাদতের জন্য আমরা দাবিত হচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান। দেখা হলেও বলেন, অথবা ট্যাক্স দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, দ্য হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ ইন দিস ম্যাটার। কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে। এবং এই কিছুক্ষণ আগে 4টায় আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম। এবং আমি ব্যয়ের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি। এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি। এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার উজুরুল হজ ওয়াল উমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি ওনার কাছে প্রস্তাব করেছি, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে জাহাজ নাই। যে জাহাজে করে হাজিরা জেদ্দা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নাই। এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন। সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই। তবে এবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য 2000 করে হাজি নির্ধারণ করেছে। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। সাতক্ষীরা শ্যামনগরে চুনকুড়ি নদীর ভাঙন ঠেকাতে স্থানীয়দের সহায়তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নদী ভাঙন ঠেকাতে জোড়াতালি দিয়ে নয়, স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। মমতাজ আহমেদ বাপির তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাঁধে দেখা দিয়েছে চুনকড়ি নদীর ভাঙন। ভিটেমাটি আর ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আর মাটি ফেলে চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা। স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সোমবার তৃতীয় দিনের মতো শ্যামনগর উপজেলার চুনকড়ি নদীর সিংহরতলি এলাকায় বাঁধ রক্ষার কাজ শুরু করে। জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাটলের যে ব্যাপারটা আর কি, এটা তো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি পেছন দিয়ে। সেটা বাদ যেটা করার দুর্যোগ যেটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আসলে ঠেকানো গিয়েছে। তবে ভাঙন ঠেকাতে জোড়াতালি দিয়ে নয়, স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। গরু খামার আছে, মুরগির খামার আছে, তার সব তো যাচ্ছে ভেসি।
এখন আমাদের উপায় কি? ভাঙতে ভাঙতে আর কোনো জায়গায় আমাকে জায়গা নেই, নুড়ে বসার জায়গা নেই। সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন কোথায় যাব? আমাদের সেই পরিস্থিতিটা আমাদের একটু করে দেন, নাইলে স্যার আমরা কোন অবস্থায় হয়ে গেছি, আমাদের কিছু নেই। গত শুক্রবার রাতে নদীর জোয়ারে ভেঙে যায় বাঁধ। এতে ঝুঁকির মুখে পড়ে চুনকড়ি, হরিনগর ও মুন্সিগঞ্জ সহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। সময় সংবাদ, সাতক্ষীরা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।